ইয়েস স্যার, স্যার একটু আমি দেখেছি। নেটওয়ার্কটা দেখেছি স্যার। কোনো অসুবিধা আছে কোথাও? না স্যার, বুঝতে পারছি স্যার, আমার ওই যে পিসির আর সাকসেসর বসানোটা একটু প্রবলেম ছিল, পরে আমি ওটা বুঝে নিচ্ছি। তাহলে আমরা শুরু করছি। আমরা জি স্যার, শুরু করি আমরা। কালকে পরীক্ষা আছে আমাদের, বিজনেস রিসার্চ। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি করে শুরু করছি। কার পরীক্ষা? শাহাদাত তালুকদার স্যার, আরো অনেকের আছে হয়তো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা চ্যাপ্টার 8 শুরু করেছিলাম এবং শিডিউলিং নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমরা বলছিলাম যে শিডিউলিং করা দরকার। তার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে, পার্ট এবং সিপিএম। আমি জাস্ট রিক্যাপ করছি। এবং পার্ট এবং সিপিএম কি সেটা নিয়ে একটু কথা বলেছিলাম, এবং টার্মিনোলজি নিয়ে কথা বলছিলাম, অ্যাক্টিভিটি, ইভেন্ট, নেটওয়ার্ক, পাথ, ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলেছিলাম, এবং কিভাবে একটা নেটওয়ার্ক ডিজাইন করা যায় সেটা নিয়ে কথা কথা বলেছিলাম। তো আমরা নেটওয়ার্ক ডিজাইন করা পর্যন্ত গত ক্লাসে শিখেছি। আমরা AON ফরম্যাটে করছি, মানে অ্যাক্টিভিটি অর নোড, মানে দেখতে এই যে এরকম হবে আর কি। এই যে এটা হচ্ছে নোড, অ্যাক্টিভিটি অন নোড। হ্যাঁ, AON ফরম্যাট। এটা একটু বড় করি, দেখতে এরকম হবে। এই অ্যারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আমাদের নোড। ঠিক আছে? তো এইভাবে আমরা রিয়েল লাইফে তৈরি করি। এটা হচ্ছে একটা রিয়েল লাইফের এক্সাম্পল কিভাবে তৈরি করে। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত গত ক্লাসে করেছি, এই আর কিছু আমরা করি নাই। হ্যাঁ, তাহলে আমরা এখন আজকে শুরু করব যে তাহলে নেটওয়ার্কের পরে আমরা করবোটা কি, বা আসলে আমরা করব কি। সো আমরা বলেছিলাম গত ক্লাসে যে এরকম একটা বক্সে আমরা অ্যাক্টিভিটি গুলোকে দেখাই। মনে আছে সবার? জি স্যার। ইয়েস স্যার। এটা গোল গোল করে দেখাই না চার কোণা করে দেখাই? চার কোণা করে স্যার। চার কোণা করে দেখাই, গোল করে দেখাই না, কারণ এটাকে নোট বলছি। তো নোট সাধারণত এরকম এরকম হয় আর কি। হ্যাঁ, নোট। তা আমরা এরকম নোট করে আমাদের আহ, আমাদের নেটওয়ার্কটাকে দেখানোর চেষ্টা করেছি। এখন এখন এই নোটটা আসলে আমরা বানাইলাম কেন? নোডে কি থাকবে? নোড আসলে কি? নোডের বিষয়টাই বা আসলে কি? ঠিক আছে, নোডের মধ্যে আমরা দিব অ্যাক্টিভিটির নাম। এখন অ্যাক্টিভিটির নাম হতে পারে, যেমন ধরেন এটাকে আমরা সংক্ষেপে বলছি এ, কিন্তু এ মানে হচ্ছে, সে ফর এক্সাম্পল, পারচেজিং দ্য র মেটেরিয়াল। এখন এখানে তো এত বড়টা লেখা যায় না, পারচেজিং দ্য র মেটেরিয়াল, বুঝছেন? এর জন্য সংক্ষেপে আমরা এটাকে এ দিয়ে দেখাচ্ছি। তাহলে এই নোটটা কিসের নোট? এই অ্যাক্টিভিটির নোট। এটা আমরা বুঝতে পারি। গত ক্লাসে আমরা ABCD দিয়েই দেখেছি, ঠিক? জি স্যার। ওকে, তো আমরা তাহলে অ্যাক্টিভিটির নাম লিখলাম। হ্যাঁ, একটা যদি উদাহরণ আপনাদের বইতে আছে আছে সেটা যদি আমরা একটু দেখাই। এই যে দেখেন, ওরা এখানে টাস্কের নাম দিয়েছে। প্রজেক্ট অ্যাপ্রুভাল প্রথম টাস্ক, দেন স্ক্রিপ্ট রাইটিং, 3 শুটস, 4 বিগিন। তো এগুলোকে আমরা এই এত বড় বড় দিয়ে যদি বক্সে লিখতে চাই তাহলে আমাদের অসুবিধা হয়। এর জন্য আমরা এটাকে ABCD এরকম দিয়ে দেখাই। আমরা কি বুঝতে পেরেছি এ আসলে কি? ইয়েস স্যার, এটা অ্যাক্টিভিটি। একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি তো আসলে হতে পারে না, এটার একটা অ্যাক্টিভিটি আছে, যেমন প্রজেক্ট অ্যাপ্রুভাল, স্ক্রিপ্ট রাইটিং, এরকম একটা অ্যাক্টিভিটি হয়। তাহলে আমরা প্রথম জিনিসটা বুঝলাম যে আমরা অ্যাক্টিভিটি গুলোকে
সাজাতে চাচ্ছি। এর জন্য আমরা এই সহজ করার জন্য এটাকে আমরা এ বি সি ডি এরকম দিয়ে দিচ্ছি। চাইলে কেউ 1 2 3 4ও দিতে পারে, কোনো ক্ষতি নাই। চাইলে বড় হাতের এ বি সি ডিও দিতে পারে, তাইলেও কোনো ক্ষতি নাই। হ্যাঁ, যে কোনো একটা দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তৈরি করছি একটা বক্স, এরকম একটা বক্স। এই বক্সের মধ্যে আমরা লিখলাম অ্যাক্টিভিটির নাম হচ্ছে এ, দিয়ে একটা কমা দিলাম। তারপর আমরা এই বক্সের মধ্যে দেখাতে চাই এক্সপেক্টেড টাইম। এই অ্যাক্টিভিটিটা শেষ হতে আমার এক্সপেক্টেড টাইম কি হবে। এক্সপেক্টেড টাইমকে আমরা টিই দিয়ে প্রকাশ করি, টিই। ঠিক আছে, এবং ওইটা তো যেহেতু এক্সপেক্টেড টাইম, তাহলে সেইখানে একটা ভ্যারিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে। এটা আমরা বসাতে চাই। এই তিনটা জিনিস আমরা দেখাতে চাই আমাদের এই নোডের ভেতরে। সবাই লিখে নিয়েছেন, বুঝে নিয়েছেন? Yes. দেখেন এইটা একটা নোড, এই যে এইটা একটা নোড। হ্যাঁ, এই নোডের মধ্যে প্রথমে দিয়েছে এ, এটা হচ্ছে অ্যাক্টিভিটির নাম। তারপর এখানে 20 লিখেছে, এটা হচ্ছে টি, এক্সপেক্টেড টাইম টু কমপ্লিট টাস্ক এ। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, তার মানে এটা 4 দিন এদিক সেদিক হতে পারে এই 20 ডেইজের এটা কমপ্লিট করতে। ঠিক আছে, এই হচ্ছে নোডের ভিতর আমরা লিখি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। স্যার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দিয়ে কি বুঝলাম যদি আরেকবার বলতেন স্যার। আপনি স্ট্যাটিস্টিক্স করেছেন? জি স্যার। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে আমরা একটা অ্যাভারেজ বের করি না, অ্যাভারেজ। জি স্যার। অ্যাভারেজ মানে কি? এভারেজ মানে স্যার গড় বাংলায় যদি বলি স্যার। কিভাবে বের করে? স্যার যে কয়টা সংখ্যা স্যার তার মান এবং তাকে ডিভাইড করি ওই সংখ্যাগুলো কয়টা সংখ্যা সেটা দিয়ে স্যার। ধরে নিচ্ছি আমাদের সাকিব আল হাসান ক্রিকেট খেলোয়াড়, সে প্রথম ম্যাচে করেছে 20, দ্বিতীয় ম্যাচে করেছে 30, তৃতীয় ম্যাচে করেছে 40, চতুর্থ ম্যাচে করেছে 0। তাহলে ওর কত রান হয়েছে টোটাল? স্যার 9 রান। 90 সরি 90 রান স্যার। তাহলে এখন ওর অ্যাভারেজ কত? 22 90/4। 22 এই হচ্ছে ওর অ্যাভারেজ রান, রাইট? ইয়েস স্যার। তাহলে এইটুকু দিয়ে আমরা বুঝতে পারছি যে সাকিব আল হাসানকে যদি আমরা ক্রিকেট ম্যাচে নামাই, তাহলে সাকিব আল হাসান মোস্ট প্রবাবলি 22 রান করবে। তো আগামীকালকে মানে পঞ্চম ম্যাচে যদি ওকে আমি নামাই, তাহলে সাকিব আল হাসান 22 রান করতে পারে, 22.5 রান করতে পারে। কথাটা কি সত্য? এই কথাটা কি সত্য? না স্যার, বেশি করতে পারে, কমও করতে পারে, আবার সেম একই ভ্যালুও করতে পারে। রাইট, 22.5 রান করবে কারণ ওর অ্যাভারেজটা ভালো, অ্যাভারেজটা 22.5। তো আমরা মোটামুটি আশা করছি, এক্সপেক্ট করছি যে সাকিব আল হাসানকে মাঠে নামাইলে এক্সপেক্ট করছি 22 করবে। কারণ যদি অ্যাভারেজ রান 10 থাকে তাহলে আমি আশা করতে পারি ও 10 করবে। কারো যদি 30 থাকে তাহলে আমরা আশা করছি সে 30 করবে। যার অ্যাভারেজ বেশি থাকে 50 ধরেন, আমরা আশা করছি সে 50 করবে, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে সে 50 করবে। বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। এই সাকিব আল হাসানের এই রানগুলো যদি আমরা দেখি 20, 30, 40, একটা হচ্ছে 0। আমি যদি এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি, ধরে নিচ্ছি, উদাহরণ দিচ্ছি, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেল 10। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে এরকম যে 22.5 প্লাস মাইনাস 10 হচ্ছে সাকিবের রান হতে পারে। তাহলে সাকিব কোন একটা ম্যাচে
12.2 থেকে 32.2 রান পর্যন্ত করার যোগ্যতা রাখে। বুঝতে পেরেছি? তাহলে সাকিব 12.2 থেকে 32.2 করতে পারে। এখানে যদি সাকিবের শূন্য না হয়ে এখানে যদি সাকিবের রান হইতো 45, তাহলে অ্যাভারেজও বেড়ে যাইতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও 10 না হয়ে 3 হইতো। ফলে আমরা বলতাম সাকিব আল হাসান কোনো ম্যাচে নামলে আরো ভালো রান করার ক্ষমতা রাখে। তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এক্সপেক্টেড যে রানটা সে করবে তার একটা রেঞ্জ। বুঝতে পেরেছি কি এখন? ইয়েস স্যার। না বুঝলে বলেন, জিনিসটা একটু জটিল, কারণ স্ট্যাটিস্টিক্স আমরা পড়াই। না বুঝলে বলেন। সবাই বুঝেছেন? স্যার। তাহলে ধরেন আমি যদি এরকম লিখি ব্রায়ান লারা, ওর অ্যাভারেজ হচ্ছে, রান হচ্ছে 65, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 12, আর টেন্ডুলকার ওর অ্যাভারেজ হচ্ছে 70, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30। কে ভালো ব্যাটসম্যান? স্যার ব্রায়ান লারা। ব্রায়ান লারা স্যার। কেন কেন? 51 থেকে স্যার হচ্ছে 77। হুম, স্যার ডিফারেন্সটা স্যার হচ্ছে কম। কম। তার মানে আমি তাকে ভালো বলি, সাধারণত আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় তাকে ভালো বলি যার রিস্ক কম। রিস্ক কম মানে হচ্ছে যার ভ্যারিয়েশন কম। রিস্ক মানে হচ্ছে ভ্যারিয়েশন। সো যার ভ্যারিয়েশন কম তাকে আমরা রিস্ক বলি, কম মনে করি। এই জিনিসটাই যদি আমরা আবার এখানে লিখি, আপনি প্রজেক্ট এতে ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্টের রিটার্ন হচ্ছে 5 crore, অ্যাভারেজ রিটার্ন হতে পারে 5 crore, আর আর কি বলে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6 crore। আর প্রজেক্ট বিতে রিটার্ন হচ্ছে 2 crores, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 50 লাখ। তাহলে কোনটা ভালো? স্যার আরেকবার বললে ভালো হতো। প্রজেক্ট এতে রিটার্ন হচ্ছে 5 কোটি টাকা, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 6 কোটি। আর প্রজেক্ট বিতে রিটার্ন হচ্ছে 2 কোটি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 50 লাখ। তাহলে কোন প্রজেক্টটা ভালো? মনে হচ্ছে স্যার হচ্ছে সেকেন্ডটা প্রজেক্ট বি মনে স্যার। হচ্ছে। প্রজেক্ট বি, কারণ প্রজেক্ট বিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 1.5 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত পেতে পারেন, লস হবে না। আর প্রজেক্ট এতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে 1 কোটি টাকা লসও হইতে পারে, আর লাভ হলে 11 কোটি টাকা লাভ হবে, কিন্তু 1 কোটি টাকা লসও হইতে পারে। বুঝতে পেরেছি? তাহলে প্রজেক্ট এতে রিস্ক বেশি, প্রজেক্ট বিতে রিস্ক কম। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বোঝানোর চেষ্টা করি রিস্ক কোথায় কম, ডিপেন্ড করা যায় কার উপরে বেশি। বুঝতে পেরেছি? জি স্যার। আমরা কি বুঝলাম সবাই? ইয়েস স্যার। স্যার এটার মানে হচ্ছে তাহলে স্যার প্রজেক্ট বি তে আমার 2.5 কোটি টাকা লাভও হইতে পারে, আবার 1.5 লক্ষ টাকাও লাভ হইতে পারে, এরকম 1.5 স্যার? কোটি। কোটি স্যার। হুম, তাহলে লস হবে না কিন্তু। রাইট স্যার। মানে স্ট্যাটিস্টিকের ভাষায় আমরা মনে করছি লস হবে না। আর প্রজেক্ট এতে 1 কোটি টাকা লস হইতে পারতো, অথবা 11 কোটি টাকা লাভ হইতে পারে। এটা হচ্ছে রেঞ্জ।
-1 কোটি থেকে 11 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। তার মানে এটার রেঞ্জটা অনেক বড়। আপনি যদি ঝুঁকি নিতে পছন্দ করেন তাহলে আপনি প্রজেক্ট এ সিলেক্ট করবেন, আর যদি ঝুঁকি নিতে পছন্দ না করেন তাহলে প্রজেক্ট বি সিলেক্ট করবেন। বুঝতে পেরেছি স্যার। আমরা ধরেন ক্রিকেট খেলোয়াড় নির্বাচক হয়েছি, নির্বাচক, বুঝছেন? তো আমরা যদি নির্বাচক হয়ে লোক নিতে চাই, হ্যাঁ, প্রথমে ধরেন তামিম ইকবালের অ্যাভারেজ হচ্ছে 35, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 35। তারপরে রফিক, ওর অ্যাভারেজ হচ্ছে 16, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2। তারপরে বুলবুল, ওর অ্যাভারেজ হচ্ছে 35, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6। তারপরে ধরেন আর কি বলবো, নাইম ইসলাম, ওর অ্যাভারেজ হচ্ছে 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কেউ আছেন? 65। এই যদি হয় সিনারি, তাহলে আপনি কাকে কেন নিবেন বলেন তো? আপনি নির্বাচক, আপনি কাকে কেন নিবেন বলেন? এই 4 জনকে যদি আপনি নিতে চান, এদের স্কোরটা এরকম, তাহলে কাকে আপনি কেন নিতে চান বলেন? কেউ অ্যান্সার করতে পারবেন? মানে স্যার এখানে রফিককে নাইমকে নেব নেওয়া, স্যার। হ্যাঁ, রফিককে আপনি কেন নিবেন? আর এর রেঞ্জটা স্যার হচ্ছে হুমায়ুন ভাই, স্যার হচ্ছে মানিক কম ভাই, স্যার, হয় কম, 14 রেঞ্জ করবে। কম। তার মানে রফিককে নিলে রফিক 14 থেকে 18 রান করবে। হ্যালো, ফলে আপনার দল 0 রানে কোনো কোনোদিন অল আউট হবে না। মেসেঞ্জার অ্যালাউ আছে হবে না? না স্যার। এরকম রফিকের মতো মেসেঞ্জারে চলে গেছে? 4 জন খেলোয়াড় আপনাকে রাখতে হবে, যারা এরকম থাকে, ফলে একটা দল 50, 62, 60 রান করতে পারে। তাহলে রফিকের মতো 4 জন আমি নিব। রফিক এবং বুলবুলের মতো নিব। রফিক এবং বুলবুলকে তুলনা করলে বুলবুল হচ্ছে বেটার এমপ্লয়ি, বেটার ক্রিকেট খেলোয়াড়। ওর রেঞ্জ হচ্ছে 6 কিন্তু অ্যাভারেজ হচ্ছে 35। রেঞ্জ বড় হলেও আমি রফিকের থেকে অ্যাভারেজ বেশি রান ওর, হ্যাঁ। ফলে রফিক এবং বুলবুলকে আমি দলে নিব ডিপেন্ড করার জন্য, মানে দলের একটা মোটামুটি স্কোর যাতে হয়। বুঝতে পেরেছি? জি দলের স্যার। একটা মোটামুটি স্কোর যাতে হয়। তামিম আর নাইমকে আমরা কেন নিব দলে? মানে এভারেজ বেশি স্যার। তামিম আর নাইমকে আমরা নিব দলে, আমরা আমাদের দলটাতে যাতে কোনো ম্যাচে জিতে। কোনো ম্যাচে তামিম 0 রানে আউট হবে, নাইম 0 রানে আউট হবে। এরকম 6টা ম্যাচে তামিম 0 রানে আউট হয়েছে। না স্যার, নাইম তো মনে হয় 0 রানে আউট হইতে পারবে না, ও তো মনে হয় অ্যাটলিস্ট 5 5-এ, করবে। রাইট, 5-এ আউট হবে, কিন্তু তামিম তো 0 রানে আউট হবে। তো ধরেন এক্স্যাক্টলি। তামিম 0 রানে আউট হইতেছে, 5 ম্যাচে 0 রানে আউট হয়েছে, 6 ম্যাচে 0 রানে আউট হয়েছে। তারপরে তামিমকে আপনি দলে নিয়েছেন কারণ কোনো একদিন তামিম এক ম্যাচেই, ধরেন এক ম্যাচে 0 করেছে, তাহলে আরেক ম্যাচে 70 করবে আর কি। ধরেন কোনো এক ম্যাচে দেখা গেছে তামিমের রান 90, 6টা ম্যাচে পরপর 0, কিন্তু এক ম্যাচে তামিম ধরেন 90 করে ফেলছে, আপনার টিম জিতে গেছে। আবার নাইম মানে খালি 10-12, 10-12, 5-6, 10-12 করে আউট হইতেছে ধরেন পরপর 10 ম্যাচ, 15 ম্যাচ, কিন্তু হঠাৎ করে এক ম্যাচে নাইম করে ফেলছে 180। ওই ম্যাচে আমরা জিতে গেছি এবং বড় ব্যবধানে জিতেছি। তো এই তামিম এবং নাইমকে আমাদেরকে নিতে হয় এরকমের জন্য যে ওরা যেদিন খেলে ফেলবে জিতে যাবে। আর রফিক আর বুলবুলকে আমরা নিব যাতে দলে একটা মিনিমাম স্কোর থাকে। এটা হচ্ছে কম্পোজিশন। তার মানে স্ট্যাটিস্টিক্সের যে অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পাই, এটা কিন্তু আসলেই কাজে লাগে। বোঝাতে পেরেছি? জি স্যার, মানে ইমপ্যাক্ট প্লেয়ার স্যার হচ্ছে, মানে আশরাফুল টাইপের স্যার হচ্ছে, আশরাফুল একদিন টাইপের, ভালো করে জিতে দিবে স্যার। হ্যাঁ, যেদিন ভালো খেলবে সেদিন জিতবে। কিন্তু সব যদি আশরাফুল হয় তাহলে এমনও হইতে পারে বেশিরভাগ দিন বাংলাদেশ 10-15 রানে অল আউট হয়ে গেছে। বুঝছেন? এর জন্য কম্পোজিশনটা খুব জরুরি। টিম সিলেকশনে কম্পোজিশন জরুরি। আমরা অনেক সময় বলি অমুককে নেয় না কেন, তমুককে নেয় না কেন, ও তো খুব ভালো খেলে ওরে নেয় না বক্স কেন, করতে হবে, ও ধরে খুব ধরে ভালো রাখতে খেলে হবে। ওরে নেওয়া যাইতেছে না, কারণ ওর আগে যেখানে একজন আছে তাকে রিপ্লেস করাটা ঠিক হবে না।
এর জন্য নেওয়া যাইতেছে না। এরকম অনেক হিসাব নিকাশ আছে। আমি যদিও জানি না বাংলাদেশের নির্বাচক যারা তারা এরকম হিসাব নিকাশ করে কিনা, বাট করা উচিত। অস্ট্রেলিয়া চমৎকার ভাবে এগুলো হিসাব নিকাশ করে। ইদানিং আপনি ইন্ডিয়া কার্টুন বক্সটা খালি অসাধারণ একটা হিসাব বহন করতে নিকাশ পারবেন করে কিনা লোকজন দেখুন তো। নেয়। তাহলে আমরা কি শুনুন, সামনে মোটামুটি রাখবেন বুঝতে আর কি। পেরেছি টিই কি আর এই আর বক্সটা দেখুন তো পারবেন কিনা স্ট্যান্ডার্ড একদম। ডেভিয়েশন কি? কাপড় বেশি ভারী। জি স্যার। এটা নিয়ে সরি স্যার। এতক্ষণ কথা বললাম। তাহলে আমার আর একটা আছে বক্স কিছু? যেটা নোট, এই একটাই? ওকে। সেই নোটের মধ্যে লেখা থাকবে এ, লেখা থাকবে টিই এক্সপেক্টেড টাইম মানে অ্যাভারেজ, আর থাকবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডান? এছাড়াও এছাড়াও এই চারটা কর্নারে এই চারটা জিনিস থাকবে, ইএস, ইএফ, এলএস, এলএফ। ইএস মানে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, ইএফ মানে হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ, এলএস মানে হচ্ছে লেটেস্ট স্টার্ট, এলএফ কলম আছে মানে নাকি? হচ্ছে লেটেস্ট ফিনিশ। সবাই লিখে নিয়েছেন? ইএস মানে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, এটা কোথায় থাকবে? এইখানে। স্যার আবার একটু বলবেন? ইএস মানে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, মানে যত তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি শুরু করা যেতে পারে। ইএফ মানে হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ, মানে কত তাড়াতাড়ি কাজটা শেষ করা যেতে পারে। এলএস মানে হচ্ছে লেটেস্ট স্টার্ট, মানে কত দেরি করে কাজটা শুরু করা যেতে পারে। এলএফ হচ্ছে লেটেস্ট ফিনিশ, কত দেরি করে কাজটা শেষ করা যেতে পারে। বুঝেছি? এই হচ্ছে আমাদের নোডের ভেতরকার জিনিসপত্র, এবং চার কোণায় চারটা জিনিস আমাদেরকে বসাতে হবে। আমরা কি নোডের মধ্যে কি লিখতে হয় সবাই বুঝতে পেরেছি? কিভাবে Yes, sir. লিখতে হয় সেটা আমরা এখনো বলি নাই, কিন্তু কি লিখতে হয় সেটা কি বুঝতে পেরেছি? জি Yes, স্যার। sir. ডান? Yes, sir. তাহলে এখন আমরা শিখি এক্সপেক্টেড টাইমটা কিভাবে বের করতে হয়। তাহলে এখন আমরা শিখব এক্সপেক্টেড টাইম কিভাবে বের করতে হয়। হ্যাঁ, এক্সপেক্টেড টাইম আমরা কিভাবে বের করি? আমরা যখন কোনো একটা অ্যাক্টিভিটির এস্টিমেট করতে চাই, এই অ্যাক্টিভিটিটার টাইম এস্টিমেট করতে চাই, তখন আমাদের পক্ষে কি সম্ভব এক্স্যাক্টলি এই অ্যাক্টিভিটিটা শেষ করতে কতদিন সময় লাগবে এক্স্যাক্টলি কি আমরা বের করতে পারি? হ্যালো, ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ারকে প্ল্যান দিয়েছেন, ইঞ্জিনিয়ার কত দিনের মধ্যে প্ল্যানটা আপনাকে জমা দিবে, এটা কি এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন? না, sir. ইঞ্জিনিয়ার অসুস্থ হতে পারে, ইঞ্জিনিয়ারের শরীর খারাপ থাকতে পারে, ইঞ্জিনিয়ার বিদেশে যাইতে পারে, ইঞ্জিনিয়ারের খুব জরুরি কোনো কাজ পড়ে যাইতে পারে, অথবা ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে গেল। অনেক কারণে আপনি বুঝতে পারবেন না ইঞ্জিনিয়ার যে এক্স্যাক্টলি একটা ফিক্সড টাইম আপনাকে দিতে পারবে কিনা। এই কারণে আমরা যখন অ্যাক্টিভিটিগুলোকে টাইম এস্টিমেট করি, তখন আমরা এই পদ্ধতিটা তৈরি করি। এই পদ্ধতির নাম হচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিস অথবা সেনসিটিভিটি এস্টিমেশন। এই পদ্ধতিতে আমরা অ্যাক্টিভিটির গুলো টাইমিং করে থাকি। বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা বলি ৩ ধরনের টাইমিং তৈরি করাকে আমরা বলি সেনসিটিভিটি অ্যানালাইসিস। এটা আপনি অনেক সময় আপনি করেছেন। আপনি অনেকে বলেন, খুব বেশি হলে তোমার এই কাজটা করতে ১০ দিন লাগবে। আপনি নিজেও কিন্তু এরকম অনেক সেনসিটিভিটি অ্যানালাইসিস করেন। জিজ্ঞেস করছে, ভাই ওই চট্টগ্রাম যেতে প্লেন ভাড়া কত? বা বাস ভাড়া কত? আপনি বলেন, এখন যে সিচুয়েশন, তেলের যে দাম, আমার মনে হয় এখন চট্টগ্রাম যেতে তোমার ১২০০ টাকা লাগবে। আপনি কিন্তু একটা সেনসিটিভিটি অ্যানালাইসিস করে ফেলেছেন। এটার মানে হচ্ছে আপনি
নর্মাল ভাড়া হতো 800 টাকা, আপনি এখন বলছেন এখনকার সময়ে ভাড়াটা 1200 টাকা। তাহলে নর্মাল ভাড়া ছিল 800, আর নর্মাল ভাড়া ছিল 800 আর আপনি এখন বলছেন 1200। তাহলে নর্মালি 800 টাকায় যাওয়া যেত, কিন্তু এখন আশা বেশি ভরসা আশা নাই, তেলের খুব ক্রাইসিস, এখন 1200 টাকা। আর এরকমও হইতে পারে যে আপনার ওখানে গিয়ে আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই কাউকে না কাউকে পেয়ে গেছেন, আপনার ওস্তাদ মানে আপনার অফিসের কাউকে পেয়ে গেছেন, কাউকে না কাউকে পেয়ে গেছেন, সে আপনাকে 200 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে, তখন 600 টাকা লেগে গেছে। তাহলে আমরা যে কোনো একটা কাজের জন্য তিনটা ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে যদি আমার সবকিছু খুব ফেভারেবল হয়, অপটিমিস্টিক, সবকিছু ফেভারেবল মানে আমি যা চাইছিলাম তার থেকে অনেক কিছু ভালো পাইছি, যদি অপটিমিস্টিক হয় তাহলে সময়টা কম লাগবে, নর্মালি সময়টা লাগার কথা এতটুকু। আর যদি সবই আপনার বিপক্ষে চলে যায়, যা যা চিন্তা করছেন সবই বিপক্ষে চলে গেল, তখন আরেকটা টাইম লাগতে পারে। দেখেন বিতে আমরা বলেছি অপটিমিস্টিক টাইম 20 দিন লাগবে, পেসিমিস্টিক টাইম 20 দিন লাগবে, পেসিমিস্টিক টাইমও 20 দিন লাগবে, অপটিমিস্টিক মোস্ট লাইকলি, পেসিমিস্টিক সবই 20 দিন লাগবে, কারণ এটার নেচারটাই হয়তো এমন 20 দিনের আগে শেষ হবে না, কোনোভাবেই আগেও যাইতে পারে না, পরেও যাইতে পারে না, শেষেও যাইতে পারে না। কিন্তু এটা দেখেন সি অ্যাক্টিভিটিটা যদি সবকিছু ঠিক থাকে তাহলে 4 দিনে শেষ হবে, নর্মালি এই কাজটা 10 দিনে শেষ হওয়ার কথা, আর যদি কপাল খারাপ থাকে তাহলে 16 দিন লাগতে পারে। পরেরটা দেখেন ডি, নর্মালি শেষ হওয়ার কথা 2 দিনে, সাধারণত শেষ হবে 14 দিনে, আর খুব যদি খারাপ হয় কপাল তাহলে শেষ হবে 32 দিনে। এটা হচ্ছে আমাদের একটা সেনসিটিভিটি অ্যানালাইসিস বা সেনসিটিভিটি এস্টিমেশন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে যেটা সমান ভ্যালু ছিল স্যার তিনটে, ওইটা আরেকবার একটু বলে আমার হইতে পারে না 2022 এমন কাজটা যেটা এটার সুযোগও নাই, এটার কোনো নর্মাল টাইম ও যেরকম, স্বাভাবিক সময়ও সেরকম, খারাপ সময়ও একই রকম লাগতে পারে। হইতে পারে না এরকম কোনো কাজ? জি স্যার, হতে পারে। এটা সেটা মানে আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি যে এটা আসলে এমন না যে প্যাসিমিস্টিক অপটিমিস্টিকের সবসময় বেশি লাগবে কমই লাগবে, এরকম না। এটা তো আসলে আমরা এস্টিমেট করছি, এখন এটা কাজের উপর ডিপেন্ড করছে এস্টিমেশনটা কেমন হবে। তো এটা সমানও হইতে পারে, বেশি হইতে পারে, কমও হইতে পারে, রাইট? তো অপটিমিস্টিক টাইম আর মোস্ট লাইকলি টাইম এটার মধ্যে একটু মানে মানে এটা কি অ্যাকচুয়ালি, মানে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি? বুঝি নাই। অপটিমিস্টিক টাইম আর মোস্ট লাইকলি টাইম এটার মধ্যে পার্থক্যটা অপটিমিস্টিক অ্যাকচুয়ালি মানে কি? হচ্ছে আমি খুবই আশাবাদী, খুবই আশাবাদী মানে এভরিথিং আমার মতোই হবে, আমি খুবই আশাবাদী। আর প্যাসিমিস্টিক হচ্ছে আমি যা চাইতেছি সেটা পাবো না, আমি আশাবাদী না, আমি নিরাশাবাদী। বুঝতে পেরেছেন? আর মোস্ট লাইকলি মানে সব সময় যেরকম ঘটে ওই রকম। স্যার জি স্যার। অ্যাজ এক্সপেক্টেড স্যার যেটা অ্যাজ এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে মোস্ট লাইকলি, সবাই মোস্ট যেরকম লাইকলি অ্যাজ এক্সপেক্টেড। কিন্তু ভালো কিছু হবে যেটা চিন্তা করি নাই, যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই। আমি অনেক আগে যখন আমার গাড়ি ছিল তখন আমি একটা ব্যাংকে গিয়েছি গাড়ির ট্যাক্স টোকেন জমা দেওয়ার জন্য। তো ট্যাক্স টোকেন জমা দিতে গেলে ব্যাংকে লাইনে ধরতে হয় না? হ্যালো, জি স্যার। জি স্যার। তো আমি ট্যাক্স টোকেন জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, মনে করছি ঘন্টাখানেক সময় লাগবে। তে মোস্ট লাইকলি সবাই লাইনে দাঁড়াচ্ছে, ঘন্টাখানেক সময় লাগবে, এটা হচ্ছে মোস্ট লাইকলি টাইম। এর মধ্যে হঠাৎ করে কাউন্টার থেকে আমার একটা ছাত্র চলে আসছে, বুঝছেন? তখন আমি মাত্র মানে 4-5 বছর ধরে আমি শিক্ষক, হ্যাঁ। তো কাউন্টার থেকে ছাত্র চলে এসে আমাকে, স্যার আপনি এখানে দাঁড়ায় আছেন কি জন্য? আমি বলছি আমি তো টাকা জমা দিতে আসি। স্যার আপনি তাড়াতাড়ি আসেন, এখানে আসেন। ও আমাকে ভেতরে বসায় চা খাওয়ায়, আমাকে কোনো কিছু করতে হয় নাই, ও আমার সবকিছু করে আমাকে দিয়ে দিছে। স্যার আপনি যখনই আসবেন আমাকে একটু বলবেন, আমি এটা করে দিব, আপনি এরকম আর কি। এটা হচ্ছে আমি জানতাম না অপটিমিস্টিক। এর পরের বার যখন আমি গিয়েছি তখন আমি চিন্তা ও যদিও থাকে তাহলে আমার 5 মিনিটে হয়ে যাবে, আর যদিও না থাকে তাহলে 1 ঘন্টা লাগবে। তাহলে অপটিমিস্টিক টাইম হচ্ছে 5 মিনিট, নর্মাল টাইম হচ্ছে 20 মিনিট। ওইখানে কি লাইনে দাঁড়ানোর পরে আর কোনো কিছু হইতে পারে যে আমার আরো বেশি সময় লাগতে পারে, এটা চিন্তা করব?
আরে স্যার নেটওয়ার্ক চলে যেতে পারে। ও এটা তো আমি চিন্তাই করি নাই। হয়তো হইতে পারে। যদি নেটওয়ার্ক চলে যায় তাহলে ওই দিন হবে না, পরের দিন আসতে হবে। তাহলে অপটিমিস্টিক টাইম 5 মিনিট, মোস্ট লাইকলি হচ্ছে 1 ঘন্টা, আর পেসিমিস্টিক টাইম হচ্ছে 24 ঘন্টা। এই হচ্ছে কাহিনী। এই হলো আমরা এইভাবে চিন্তা করে একটা কাজের টাইমটা ঠিক করতে পারি। দেখেন কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন প্লিজ। জি স্যার, বুঝছি। যদি আমাদের সবগুলো টাস্ক বিয়ের মতো হয়, মানে হচ্ছে অপটিমিস্টিকও যা, পেসিমিস্টিকও তা, মোস্ট লাইকলিও তা, তাহলে আমাদের টি অ্যাভারেজ একই হবে 20, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 0। বোঝাই যাচ্ছে? তাহলে আমাদের আর অঙ্ক করে বের করার দরকার নাই এটা টি কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, কারণ এটা তো কোনো পার্থক্যই নাই। এই তিনটে অ্যাভারেজ করেন, 3 20 60 ভাগ দেন 20 3 হবে স্যার। দিয়ে, তাহলে 20। যদি সব সেম থাকে তাহলে তো আমার টি বের করার দরকারই নাই। আর যেহেতু টি আমার সবই সেম, তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও 0। বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। আর যদি আমার এরকম ডিফারেন্ট থাকে, হ্যাঁ, না মিলে যদি এরকম ডিফারেন্ট থাকে 10 22 22, তাহলে আমাকে টিই বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তাহলে আপনি যখন এই চার্টটা দেখবেন বা নিজে যখন এই চার্টটা তৈরি করবেন, তারপরে আপনার অঙ্ক করবেন কি করবেন না তার উপর ডিপেন্ড করবে। যদি সব সমান থাকে তাহলে অঙ্ক করার দরকার নাই, আর যদি ডিফারেন্ট থাকে তাহলে আপনাকে অঙ্ক করতে হবে। পরীক্ষাতে এরকম একটা চার্ট আমি দিয়ে দিব। তাহলে এই অ্যাক্টিভিটির দিকে তাকান, এই চার্টের দিকে তাকান, এখানে অ্যাক্টিভিটি আছে, প্রিডিসেসর আছে এবং এই 3 ধরনের টাইম আছে। এই জিনিসটা, এই পুরো টেবিলটা আমি আপনাকে দিয়ে দিব। এখন এই টেবিলটা দিয়ে দিলে এখন আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং অঙ্কটা সলভ করতে হবে। আমরা কি মোটামুটি বুঝতে পারছি অঙ্কটাতে কি আসবে? ইয়েস স্যার। তাহলে অঙ্কটাতে একটা টেবিল আসবে যেখানে অ্যাক্টিভিটির নাম দেওয়া থাকবে, ইমিডিয়েট প্রিডিসেসর দেওয়া থাকবে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির 3টা টাইম দেওয়া থাকবে। বলেন তো কোন সময় আমাকে অঙ্কটা করতে হবে না? স্যার যখন যদি সব বি ভ্যালু এর মতো সমান স্যার। কন্ডিশন টি হয় সমান 20 20 20, তাহলে এটা করার দরকার হবে না। কারণ তখন তো আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর 0 বের স্যার। করতে হবে না, তখন তার কিছু বের করতে হবে না, তখন আপনি খামাখা অঙ্ক করবেন কেন? এবার আসেন আমরা আসলে স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ইমিডিয়েট প্রিডেসেসরটা যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, কালকে ক্লাস করেন নাই তো এখানে ধরা খেয়ে গেছেন। সরি স্যার। আরেকজন আরেককে এভারেজটা বের করতে পারলাম, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ও এটা তো আমরা এখনো শিখি নাই, সেটাই স্যার। আমরা এখনো শিখি নাই। আসেন আমরা শিখি কিভাবে আমরা বের করব। হ্যাঁ, এসি অন হয়নি? এভারেজ বের করার সূত্র হচ্ছে আপনাদের বইতে দিয়েছে এইটা, এটা হচ্ছে এভারেজ বের করার সূত্র। আমাদের এ হচ্ছে অপটিমিস্টিক টাইম, এম হচ্ছে মোস্ট লাইকলি টাইম, আর বি হচ্ছে পেসিমিস্টিক টাইম। তো আমরা মনে করছি কোনো কাজের জন্য এ একবার হয়, কোনো কাজের জন্য পেসিমিস্টিক টাইম একবার হতে পারে, মানে দৈব ঘটনা যদি আমরা র্যান্ডম চিন্তা করি দৈব, তাহলে আমার এরকমই হবে। এ যদি একবার হয় তাহলে সাধারণত এম হবে 4 বার, বি হবে একবার। মানে আমার ছাত্রকে আমি পেয়ে যাব এরকম ঘটনা ঘটবে কয়বার? যদি এটা একবার ঘটে তাহলে নর্মালি লাইনে দাঁড়িয়ে আমি দিয়েছি 4 বার। এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে রিসার্চাররা গবেষণা করে বের করছে যে অস্বাভাবিক ঘটনা একবার ঘটলে স্বাভাবিক ঘটনা ঘটে তার 4 গুণ। তাহলে অপটিমিস্টিক হচ্ছে একটা অস্বাভাবিক ঘটনা, পেসিমিস্টিক হচ্ছে একটা অস্বাভাবিক ঘটনা। নর্মাল যেটা না সেটি তো অস্বাভাবিক, রাইট? হ্যালো, ইয়েস স্যার।
আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার যদিও গলাটা বসে গেছে, কালকে বাসা জি চেঞ্জ স্যার, করেছি তো অপটিমিস্টিক গলাটা এবং বসে পেসিমিস্টিক গেছে। হচ্ছে অ্যাবনর্মাল ইভেন্ট। অ্যাবনর্মাল, নরমাল ইভেন্ট কোনটা? মোস্ট লাইকলি এটা হচ্ছে নরমাল ইভেন্ট। তাহলে উনারা গবেষণা করে বের করছে নরমাল ইভেন্ট হ্যাঁ যদি 4 বার চিন্তা হয় তাহলে একবার হবে আজকে না আপনার তো কালকে অ্যাবনর্মাল বেলা ইভেন্ট। মানুষের ওই জীবনে একবার অ্যাবনর্মাল ইভেন্ট ঘটে আর তার 4 গুণ হবে নরমাল ইভেন্ট। কাজ করুক, হ্যাঁ তাহলে হুম সমস্যা নেই, ওই তো আজকের পদ্ধতির মতোই অনেক ওটা পড়ার অনেক পর একটা বিখ্যাত একজন লোক উনি আমাদেরকে বলছিল যে আমরা মানুষরা কেন সবসময় হ্যাপি থাকতে পারি না। হ্যাঁ জিজ্ঞেস করি তো দেখি একজনকে উনি হ্যাপি কিনা। কামরুন নাহার, আপনি আছেন? ওনাদেরকে আগে উঠাবেন শেষ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুন নাহার, আপনি কি হ্যাপি হুম, না আনহ্যাপি? স্যার হ্যাপি। কেন আপনি হ্যাপি? কারণ স্যার মাত্র ট্যুর দিয়ে আসলাম তো তাই। কোথায় গিয়েছিলেন? স্যার কুয়াকাটা। কুয়াকাটা তো বেশি সুন্দর না। না স্যার, অন্য সাইডে গেছি। একটা স্যাংচুয়ারিতে গেছিলাম। ওগুলো তো ভালো না। কুয়াকাটা তো সুন্দর না। আপনি যাবেন থাইল্যান্ড, আপনি যাবেন হ্যাঁ স্যার, মালদ্বীপস। টাকা পয়সা হইলে ওখানেও যাব। তাহলে আপনি কম্পেয়ার করলে আপনার মন খারাপ হওয়ার কথা না। এখন স্যার যেটা অ্যাবিলিটিতে আছে সেইটার কে উপর কে ডিপেন্ড নিয়ে করে গেছে আমার আপনাকে? স্যার অফিস থেকে গেছি। আপনার অফিসটা খুবই বাজে। আপনাকে ভালো জায়গায় নিয়ে গেল না? এরকম করলো, এরকম বাজে অফিস কেন? এই যে আমি কথাগুলো বলছি কামরুন নাহার, হ্যাঁ, আমরা বেশিরভাগ মানুষই এইভাবেই হয়তো চিন্তা করি। আপনি হয়তো খুব ভালো মানুষ, এর জন্য আপনি কুয়াকাটা ঘুরে আসছেন, আপনি হ্যাপি হয়েছেন। কিন্তু বেশিরভাগ মানুষই না আমার মতো করে চিন্তা করে। অফিসটা কুয়াকাটা নিয়ে গেল, হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে কিন্তু কুয়াকাটা নিয়ে গেছে। বেশিরভাগ মানুষই এইভাবে চিন্তা করে। আমি কি ভুল বলছি? না স্যার। এই আরেকজনকে জিজ্ঞেস করি, মোহাইমিনুল আহসান, স্যার আমি কি ভুল বললাম? না স্যার তো বেশিরভাগ মানুষ এভাবে চিন্তা করে, বুঝছেন? আর কামরুন নাহার যে চিন্তা করেছে এটা হচ্ছে একদম ভালো মানুষ যেভাবে চিন্তা করে। তো একজন বিখ্যাত মনীষী বলেছে যে আপনার লাইফে এই যে কুয়াকাটা ঘুরতে গিয়েছেন, এটাই হলো আপনার লাইফের নর্মাল ইভেন্ট। কাকে দিব অথবা এটি সার্ভিস হচ্ছে ভাইকে দিয়ে নর্মাল দেন ইভেন্ট। আর আপনাকে কথা বলেন। মালদ্বীপ নিয়ে গেছে, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ইভেন্ট। আমরা সবসময় অ্যাবনর্মাল ইভেন্টের দিকে খুঁজতে থাকি। অ্যাবনর্মাল ইভেন্ট আমাদেরকে হ্যাপি করে, আনহ্যাপি করে, বুঝছেন? অ্যাবনর্মাল ইভেন্টের দিকে আমরা সবসময় যাই। নর্মাল ইভেন্ট খারাপ না, কিন্তু নর্মাল ইভেন্ট কিন্তু ভালো। এবং আপনি যদি আপনার লাইফের সবকিছু চিন্তা করেন, দেখবেন নর্মাল ইভেন্ট সবার যা হয়েছে আপনারও তাই হয়েছে। এই নর্মাল ইভেন্ট অনেক হয়েছে, কিন্তু এই একটা নর্মাল ইভেন্টের জন্য আপনি হ্যাপি হন নাই। এই জন্য একটা মনীষী বলছিল যে আপনি সবসময় চিন্তা করবেন সবার কি হয়। সবার যেটা হয়েছে আপনারও তাই হয়েছে, তাহলে আপনি কেন খুশি হবেন না? খুশি হওয়ার জন্য আপনার অ্যাবনর্মাল ইভেন্ট লাগে। তো আমরা সবাই হ্যাপি থাকবো কামরুন নাহারের মতো, যাতে আমরা সবাই নর্মাল ইভেন্টেই হ্যাপি থাকতে পারি। তো তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম যে অ্যাবনর্মাল ইভেন্ট যদি মানুষের জীবনে একবার আসে, তাহলে নর্মাল ইভেন্ট আসবে 4 বার। ফলে আপনি হ্যাপি অথবা আনহ্যাপি হওয়ার চান্সেস যদি একবার থাকে, তাহলে নর্মাল ইভেন্ট 4 বার থাকবে। তাহলে আপনি যদি নর্মাল ইভেন্টে আপনি হ্যাপি হন, তাহলে আপনি আসলে জীবনে অনেক বেশি হ্যাপি থাকবেন। তাহলে আমরা অ্যাবনর্মাল ইভেন্ট আমাদের এই হিসাবে সেন্সিটিভিটি অ্যানালাইসিসে অ্যাবনর্মাল ইভেন্ট কয়টা? 2টা, রাইট? প্রত্যেকটা অ্যাক্টিভিটির শুনতে পেয়েছেন? আসতে জি স্যার, দুটো অ্যাবনর্মাল এবং একটা নর্মাল। নর্মাল ইভেন্ট কয় গুণ? 4 গুণ। তাহলে সবগুলো মিলে কয়টা হলো? 6টা স্যার, ভাগ 6। এর জন্য আমরা 6 দিয়ে ভাগ দিয়েছি। ফলে আমরা কি করব? ধরেন আমাদের এই হচ্ছে অপটিমিস্টিক টাইম হচ্ছে 2, আমাদের নরমাল টাইম হচ্ছে 3, আর আমাদের পেসিমিস্টিক টাইম হচ্ছে 4। তাহলে এখন আমাদের টি কিভাবে বের করব বলেন তো? বলেন তো টি কিভাবে বের করব? প্রথমে কি লিখব?
2 প্রথমে প্লাস কি লিখবো? 2 প্লাস 12 প্লাস 3 না 2 প্লাস 4 4 into 3 ইন্টু 3 প্লাস 3 প্লাস 4 4 4 স্যার দেখা যাচ্ছে ডিভাইডেড বাই 6 6। এটা হচ্ছে আমাদের টি এর সূত্র, একদম সহজ। আমরা ভেঙে বোঝানোর চেষ্টা করেছি কোত্থেকে 4 আসলো, কোত্থেকে 6 আসলো। আমরা কি বুঝতে পেরেছি কোত্থেকে 4 আসছে এবং কোত্থেকে 6 আসছে? জি স্যার এই 4 এবং এই 6 আমরা কি বুঝতে পেরেছি? স্যার 6 এর কাহিনীটা আবার বলতে পারবেন? এই যে এটা 4 দেখছেন? জি স্যার 4 দেখছি 6 টা কিভাবে আর আসলো একটু এটার আগে কি এ 1 এর এ এর আগে কি আছে? 1 বি এর আগে কি আছে? 1 তাহলে 4 যোগ 1 যোগ 1 কত হয়? 6 এই যে 6। কেন বলেন তো এর আগে 1 আছে, বলেন তো কেন? স্যার কিছু তো নাই সো 1 into 8 হ্যাঁ বলা হয়ে থাকে হ্যাঁ বুঝি নাই সংখ্যা সহক বলে স্যার। সংখ্যা সহগ বলে। আমরা বলেছি যদি রিসার্চ বলেছে যদি অ্যাবনর্মাল 1 চান্স থাকে তাহলে নরমালের 4 চান্স। তাহলে এখানে 1 এখানে 4 এখানে 1 তাহলে আমাদের হলো টোটাল ইভেন্ট হলো 6টা। তাহলে টি বের করতে পেরেছি? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে হবে, অঙ্ক তো। তাহলে এবার আসেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা আরো সহজ। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার শর্ত। এখানে বলেন তো বি কোনটা? বি মানে কি? বি মানে হচ্ছে পেসিমিস্টিক পেসিমিস্টিক মানে সবচেয়ে দীর্ঘ, হ্যাঁ সবচেয়ে বেশি সময় লাগবে কোথায়? তাহলে ধরে নিচ্ছি সবচেয়ে বেশি সময় লাগবে হচ্ছে 12। আর এ মানে কি বলেন তো? অপটিমিস্টিক স্যার ধরে নিচ্ছি অপটিমিস্টিক হচ্ছে 3। আর এটা ডিভাইড হবে 6 দিয়ে, কেন বলেন তো 6? টোটাল নাম্বার অফ ইভেন্টস, কারণ আমাদের ওই যে নরমাল ইভেন্ট 4 বার হয়, তো নাম্বার অফ ইভেন্ট 6, ফলে এটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো ভ্যারিয়েন্স, আর এটা রুট করলে আমরা পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার এটা আরেকবার একটু বলবেন? রেঞ্জ আমরা বলেছিলাম না, এটার নাম হচ্ছে রেঞ্জ। মনে আছে আমরা বলেছিলাম না রেঞ্জ, যে সচিন টেন্ডুলকারের রেঞ্জ জি স্যার ইনভেস্টমেন্টের, এটা রেঞ্জ। রেঞ্জ মানে কি? হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, রাইট? রাইট স্যার। তাহলে আমাদের এই আমি যে সময় নির্ধারণ করেছি, হাইয়েস্ট সময় কোনটা? হাইয়েস্ট সবচেয়ে বেশি সময় লাগবে কখন? পেসিমিস্টিক স্যার এখানে যখন আমি নিরাশাবাদী হব, প্যাসিমিস্টিক হব। সবচেয়ে কম সময় লাগবে কখন? অপটিমিস্টিক স্যার রাইট। এর জন্য বেশি থেকে কমটাকে বাদ দিব, তাহলে রেঞ্জ পাবো, ঠিক? এবং সেটাকে 6 দিয়ে ভাগ দিব। সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিল। এই যে এখানে একটা ব্র্যাকেট শেষ হয়েছে, এখানে আরেকটা ব্র্যাকেট শেষ হয়েছে, তাই এখানে শুরুতে 2টা ব্র্যাকেট দিয়েছে। আর বইতে সব সময় শুদ্ধ নাও লিখতে পারে, বইতে মাঝে মাঝে ভুল হতে পারে। হয়তো সেকেন্ড ব্র্যাকেট দিতে চেয়েছিল, সে হয়তো ভুলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারে নাই, টাইপিং মিস্টেক হয়েছে। কিন্তু আমরা তো এইটুকু, এই মিস্টেকটা তো খুব সহজ, আমরা চোখে দেখলেই বুঝতে পারি, তাই না? এর স্যার জন্য এখানে কি এগুলো প্লাস মাইনাস আসবে? প্লাস মাইনাস মানে মানে স্যার যেহেতু আমরা রুট করতেছি স্যার, সেই হিসাবে অ্যান্সারে কি প্লাস মাইনাস দিতে হবে কিনা স্যার? কথাটা বুঝি নাই। স্যার আমরা রুট স্যার করলে যেরকম বা বর্গমূল করলে এটার প্লাস অ্যান্সার আসে মাইনাস স্যার 5 3/2। যখন 25 স্যার হচ্ছে রুট করলে স্যার প্লাস মাইনাস 5 আসে, যেমন স্যার ও এরকম। আচ্ছা আচ্ছা বুঝছি, এইখানে না, জি স্যার। এখানে না আমরা প্লাস মাইনাস দিব না, আমরা তো জানি যে এটার নাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা প্লাস মাইনাসই হয়, রাইট? এটা আমরা দিব না, দরকার নাই। প্লাস মাইনাস চাইলে আপনি দিতে পারেন, তো তাহলে বক্সটা না এরকম একটা বক্স যদি আপনি বানান, এখানে অ্যাক্টিভিটি লেখেন, এখানে লিখছেন টিই, এখানে যদি প্লাস মাইনাস লিখতে চান একটু ক্লামজি হয়ে যাবে।
তা আপনি জি লিখতে স্যার। চাইলে কোনো ক্ষতি নাই, লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু মানে আমরা তো জানি এটা কি, এর জন্য প্লাস মাইনাস লেখার প্রয়োজন নাই। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের এক্সপেক্টেড টাইম কিভাবে বের হবে এবং ভ্যারিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করতে পারেন। এনি কোশ্চেন? নো স্যার। তাহলে ঝটপট ঝটপট এটা একটু বানায় ফেলেন তো দেখি। এই যে এই টেবিলটার টি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বানায় ফেলেন। আজকে এই পর্যন্তই শিখাবো। আমরা পরীক্ষার পরে ক্লাস করব আগামী সপ্তাহে, সেদিন আমরা বাকি কাজটুকু করব। সেটা বোর্ডে আমাকে দেখাতে হবে, নাহলে আপনি পারবেন না। আজকে এই পর্যন্তই। আমাকে ঝটপট এটার টি কত, এ এর টি কত, বি এর টি কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ঝটপট আমাকে করে দেখান। আপনারা করতে থাকেন, তারপর আমি একজন একজন করে জিজ্ঞেস করব, উনি আমাকে অ্যান্সার দিবে। হ্যাঁ, যেমন মুনিরা আছেন, মুনিরা। স্যার আছে। হ্যাঁ, আপনাকে দিয়ে শুরু করব। হ্যাঁ, শেষ সবার? শেষ? স্যার সবগুলাই করবো মানে এ বি সি ডি সবগুলাই? জি জি জি। পরীক্ষার খাতায় একটা টেবিল করে করে ফেলবেন, বুঝছেন? এরকম একটা টেবিল বানাবেন, এখানে এ লিখবেন, এখানে বি লিখবেন, এখানে সরি এখানে এ লিখবেন, এখানে এম লিখবেন, এখানে বি লিখবেন। তারপরে এখানে আরো দুইটা উফ, উফ, ও। এখানে আরো দুইটা কলাম তৈরি করবেন। এখানে লিখবেন টিই, আর একটা কলাম তৈরি করবেন, এখানে লিখবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বাস, এটার কত হয় এটার কথা ফেলেন পরীক্ষাতে আর কি। তাহলে একটা টেবিলে সব চলে আসলো। মনিরা স্যার বলেন প্রথমটার কত, টি কত, স্যার 20 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 2 মিলে গেছে? সবার সাথে মিলেছে? ইয়েস স্যার। স্যার মিলছে স্যার। মিলছে না? আমি জানি না। 10 ইন্টু 22 ইন্টু 4 যোগ 10 যোগ 22 ডিভাইডেড বাই 6 20। হ্যাঁ, এবার জিজ্ঞেস করব ফোরকান উদ্দিন। ফোরকান উদ্দিন, ফোরকান উদ্দিন কোথায়? জি জি বলেন, বি বি বলেন, বি। হ্যাঁ বি বলেন, বি এর কত বলেন? স্যার বি, স্যার এখানে স্যার বি হচ্ছে স্যার অপটিমিস্টিক টাইম স্যার। ওরে আল্লাহ, বি এর সরি টি স্যার কত? পেসিমিস্টিক টাইম স্যার 20। বি এর টি এখানে স্যার কত? 20। বি এর এক্সপেক্টেড টাইম কত? স্যার বি এর এক্সপেক্টেড টাইম স্যার ইয়েস স্যার 20 তারপরে 60 প্লাস 60 20 80 20 স্যার অন্য কেউ বলি। 100 স্যার 100 স্যার 120 কে 6 দিয়ে ভাগ করতে হবে স্যার। কত হয়? দিয়ে ভাগ করলে স্যার স্যার 20 হয় স্যার। আচ্ছা, আর এখানেই কত হবে? এই
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? স্যার ডেভিয়েশন হলো স্যার আচ্ছা স্যার 0 হবে স্যার। 0, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন আমরা ফারিন আহমেদকে জিজ্ঞেস করি। ফারিন আহমেদ, জি স্যার, আসসালামু আলাইকুম। সিটা বলেন, সি। সবাই রেডি করে রাখেন না, এটা কেমন কথা? এত সময় লাগলে কিভাবে হবে? তাহলে কি লাভ হলো? স্যার স্যার 10 হবে স্যার, 10। 10 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যার 2। 2। এবার যদি জিজ্ঞেস করি জুবাইর আহমেদ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 হবে না স্যার সি নম্বরে? আমি জানি না তো। 2 স্কয়ার সমান কত হবে দেখেন তো, কত হবে? স্যার সি এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 হয় স্যার। 16 মাইনাস 4 ইকুয়াল টু 12 ভাগ 6 2 দেখছেন, হয় 2 এই দুগুণে আপনি 4। পারেন নাই। সার্জিমা, জি স্যার। বলেন তো আগেরটা কি ভুল হয়েছে? স্যার কি ডি? সি, সি। সি স্যার আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি নাই, এক্সপেক্টেড টাইম হচ্ছে 10। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করেন তো। জি স্যার 2ই হবে স্যার, 6 দুগুণে 12। 16 থেকে 4 গেলে স্যার কত থাকে? 12। হুম, আর 6 দিয়ে ডিভাইড করলে স্যার কত হয়? 6 2 কত যা হয়? 12। এটাকে রুট করতে হবে না? আবার রুট করতে ওকে হবে। স্যার। 2 অ্যানসার 2। জি স্যার। 2। 2 2 2 হবে হয়েছে? স্যার, হচ্ছে 2 স্যার। আচ্ছা, জি জি স্যার, স্যার। 2। ঠিক আছে। শাহরুখ 2 স্যার। তালুকদার, ওকে, থ্যাংক ইউ। শাহরুখ তালুকদার জি স্যার। বলেন, ডি, ডি বলেন, ডি। স্যার দিয়ে স্যার এক্সপেক্টেড টাইম হচ্ছে 15 বুঝি নাই, এক্সপেক্টেড টাইম কত? 15 দিন। 15 আর 5 5। ভেরি গুড। এইবার বলেন হচ্ছে শরীফ আহমেদ। জি স্যার, শরীফ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এক্সপেক্টেড টাইম হবে স্যার 10 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে স্যার 2। 2। সঞ্জয় ঘোষ, সঞ্জয় ঘোষ ইয়েস স্যার। বলেন। কোনটা স্যার? এফ। টেপটা হবে স্যার 56 64 84 স্যার 14 হবে স্যার, হচ্ছে আর আর স্যার স্ট্যান্ডার্ড ডিভিশন হবে স্যার 40 2 স্যার। এত হবে কেন? 40 14 হবে স্যার, কেন? 14। 14, আচ্ছা, হ্যাঁ। হুম, স্ট্যান্ডার্ড ডিভিশন কত? 2 স্যার। 2। তারপরে তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি না? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এখন এগুলো করে প্লটিং করব। প্লটিং করে আমরা দেখাবো যে আসলে কিভাবে নেটওয়ার্কের সাথে এই সংখ্যাগুলো কানেক্টেড হয়। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। স্যার অ্যাটেন্ডেন্স আপনারা একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখে দেন কারা কারা আইডি দিয়ে প্রেজেন্ট। স্যার গতগুলো ফার্স্ট মিটের রেজাল্ট বলতে চাই স্যার। হ্যাঁ, তো রেজাল্ট দেখানো হয়নি গত ক্লাসে? নো না স্যার। স্যার। হ্যাঁ স্যার। আহারে, আমার তো একটু মনে ছিল না। স্যার গুগল ক্লাসরুমে আপলোড করে দিতে পারেন। তাহলে তো আবার তুলতে হবে এক্সেল। আচ্ছা, দেখি আমি তুলে দিব না। হ্যাঁ, কাল কাল স্যার কালকে এক্সামে কি তাহলে স্যার এই দুইটা টেবিল আমাদের বের করতে হবে, টি আর যেটা স্ট্যান্ডার্ড রাইট, ডেভিয়েশন। রাইট, টি আর স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে তো আমরা এখান থেকে 3টা কোশ্চেন পেয়ে গেছি স্যার। নেটওয়ার্কিং, ক্রিটিক্যাল হ্যাঁ, পাথ আর ওই যে টিএ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রাইট। নেটওয়ার্কের জন্য 2 নাম্বার থাকবে, ক্রিটিক্যাল পাথের জন্য 2 নাম্বার, তাহলে 6 হয়ে গেল। আর এই টেবিলটার জন্য 2 নাম্বার, তাহলে 6 নম্বর পেয়ে গেলেন। এখন সুন্দর করে সাজায় দিতে পারলে আরো 2 পাবেন, তাহলে 8 পেয়ে গেলেন। আর ছোট ছোট 2টা কোশ্চেন থাকতে পারে, এক এক করে 10। বাস। তারপর একটা এক্সারসাইজ দিবেন বলছিলেন করার হ্যাঁ, জন্য। দিব। আমার যে বাসা চেঞ্জ করেছি তো,
আমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার, বুঝছেন? তো দিয়ে দিব কালকে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে স্যার। স্যার ওকে। আসসালামু আলাইকুম স্যার। সবাই দিয়েছেন, অ্যাটেন্ডেন্স লিখেছেন? আমি কিন্তু বন্ধ করে দেবো এখন। জি স্যার। স্যার এখানে তো স্যার হচ্ছে মানে দশমিক দিয়েও স্যার ভ্যালু আসে স্যার। আসবে, দশমিক দিবেন, জি সমস্যা স্যার। নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।